সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনূস একসঙ্গে কাজ করেছেন। আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক। শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয়, যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে। এই মনিকা ইউনূসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনূস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে, বা এটা আপনি আশা করছেন এরকম কি? এটা কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি নারাজ, যে করতে চাই না? তুমি ভাবখানা এমন করছো যেন আমি আপত্তি করছি, আমি কাজ করতে চাই না। আমাকে যে বললাম চোর বদমাইশ করে রেখেছে, সেখানে কাজ করার তো কথাই উঠছে না। আমার নাম উঠলেই ওনার রাগ উঠে যায়। আমাকে সুৎখোর না বললে ওনার মন তৃপ্ত হয় না। আমাকে চুবিয়ে না ডুবালে, পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না। ঠিক আছে, আমি কি করে বলবো? ওনাকে বলতে তো হবে, ওনাকে যদি কিছু বলতে হয়। পদ্মা নদীর কথাটা যখন উঠলই, পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আছে, যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে, সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশ যাতে ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন। এই ব্যাপারটা নিয়ে কি আপনি একটু কিছু বলবেন, যে এটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ? কি বলবো, এটা বলো, এটা হাস্যকর একটা কথা মুখ থেকে বলে ফেললো চোর ডাকাতের মতো, এটাও আরেকটা বলে ফেললো, এটাই সত্য হয়ে গেল। আমরা যে বারে বারে বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই ওঠে না। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গৌরবান্বিত যে এই পদ্মা সেতুর উপরে আমরা একটা সেতু বানাতে পারবো, এটার জন্য আমরা সবাই চাই। কাজে এটা তো বিরোধিতা করার তো প্রশ্নই ওঠে না, কেন বিরোধিতা করবো? জার্মানির বন শহর থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আজ আমাদের অতিথি এমন একজন যার আসলে কোনো ধরনের ইন্ট্রোডাকশনই দরকার নাই, শুধু আমাদের বাংলাদেশের অডিয়েন্সের জন্য না, সারা পৃথিবীতে দরকার নেই। আমাদের সাথে আজ রয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে আরও জানিয়ে রেখে আমাদের সাথে আমাদের প্রযোজক আরাফাত এবং আমাদের যারা জার্মান কলাকুশলী আছেন তারা সবাই আপনাকে সালাম শুভেচ্ছা জানিয়েছেন। আমরা আপনাকে খুব ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমিও সালাম জানাচ্ছি সবাইকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে, তোমার কলা কৌশলী এবং আরাফাত এবং তোমাকে এবং শ্রোতাদের সবাইকে সালাম দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি সরাসরি প্রশ্নে চলে আসি যে প্রফেসর ইউনূস, আপনি সাধারণত সাক্ষাৎকার দিতে চান না। অনেকে বলে থাকেন দেশি গণমাধ্যমে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এর কারণ হিসাবে কেউ কেউ বলেন আপনি প্রশ্নের মুখোমুখি হতে হয়তো পছন্দ করেন না, আবার কেউ কেউ বলেন কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন, বললে না জানি কি হতো। আপনার মন্তব্য একটু শুনতে চাই প্রফেসর ইউনূস। তুমি তো সবটা বলে ফেলেছো সমস্যাগুলো কি। কাজে এই হলো অবস্থাটা হলো, আমি বলছি দেশের কাউকে কিছু বলি এমন কথা তো নয়। বাইরে বিদেশেও যে সবাইকে যে সাদরে নিয়ে আসি তাও না, তাদেরকে অনেক শর্ত দিই আমার এই কথাগুলো লেখার ছাপানোর আগে আমাকে বলতে হবে, যাতে আবার এমন কোনো কথা শব্দ এমন থেকে না যে আমি আর বিপদের সম্মুখীন হবো। আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি, কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি। কাজে কথা না বলা, এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি। কত কম বলা যায় ততই হয়তো ঝামেলার থেকে বাঁচবো। সম্পূরক প্রশ্ন করতেই হয়, নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনূস? পারলাম না তো, এত তো খালি বাড়ছে। এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি। কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে, এই মাসের মধ্যেই যে 12 তারিখে যে ঘটনা ঘটলো, যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন, ঢুকে বললো যে এটা আমরা এখন দখল করলাম, এখান থেকে আমরা চালাবো। এটা কি ধরনের আবদারিকতা? আমরা পুলিশের কাছে গেলাম, বললো যে আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না। কাজে তারাও কিছু করলো না। তো আমরা যাবোটা কোথায়? পুলিশও কিছু করবে না, ওরাও জবর দখল করার জন্য ছুটে আসবে, আমাদের আইন কানুন কিছুই মানবে না। আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো আমাদের পুরো অফিসের মধ্যে। যত লোকজন আছে, বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে, তারা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে গেল যে কি কারবার, কি হলো এটা। কাজে সমস্যার পরিমাণ বাড়ছে, কমছে না। সমস্যা পরিমাণ বাড়ছে, কমছে না। আমি একটু পিছনে আদালতে আপনার বিরুদ্ধে রায় ঘোষণার পরে আপনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন। সেই প্রতিক্রিয়া আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটি কথায় আপনি এরকম বলেছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায়। অনেকে এইটাকে দেখছেন হচ্ছে এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন। প্রশ্ন কেউ করছেন, প্রশ্ন উঠছে, আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে এই সরকারেরই পরিবর্তন চাইছেন? খালেদ, তুমি কি গণতন্ত্রের বিরুদ্ধে নাকি? হঠাৎ এটা নিয়ে তো
চিন্তিত না, আমি গণতন্ত্রের কথা বললাম ঠিক আমার জন্য আমি তা না ইন্টারপ্রিটেশনটা হলে বললাম। তুমি তো বলে আমিও তো তুমি বলবো হ্যাঁ, যে আমিও তো আছি, কাজে আপনাকে রাইট। পৃথকভাবে বলতে হচ্ছে কেন? আমরা সেটাই বলতেছি, কাজে আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না, সবাইকে স্মরণ করিয়ে দেওয়া যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, আমরা ন্যায় নীতির পক্ষে, রুল অফ লর পক্ষে। এগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না। তো কাজে যখনই মনে হচ্ছে যে এগুলো এখন ফরেন ওয়ার্ডস হয়ে গেছে, তাতে মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের দায়িত্ববোধ অনেক বেড়ে গেল এগুলোকে প্রতিষ্ঠিত করা, সোচ্চার করা, মুখ ফুটে বলা। এটা সবাইকে বলতে হবে, মুখ ফুটে বলতে হবে। আমার বিরুদ্ধে অভিযোগ হলে আমি বলছি না বলে, আপনি বলছেন না কেন? একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম। অনেকে বলছেন না আপনি তো শতবার শতমুখে গণতন্ত্রের কথাই বলবেন, আমাদের সবারই বলা উচিত। কিন্তু প্রশ্নটা এমনভাবে তোলা হচ্ছে যে আপনি আসলে আপনার রায় ঘোষণার পর আপনি বলছেন গণতন্ত্রের কথা, মানবাধিকারের কথা। অনেকে বলছেন যে এই কথা কি আসলে যেহেতু ব্যাপারটা আপনার উপরে আসলো তখনই আপনি আসলে বললেন কিনা, নাকি আপনি আসলে বলতে চানও না, আপনি হতে আগে পারে, যেরকম বলছেন। হতে হতে পারে। মুখ যখন বন্ধ থাকে কোনো কথাই বলা হয় না। এখন যখন মুখ খোলার সুযোগ হয়েছে, সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, মাইক্রোফোন দিয়ে দাঁড়িয়ে আছে, কথা বলছি, কাজে মনের কথাটা বললাম আর কি, যেটা মনে ছিল বলা হচ্ছিল না সেটা বললাম। এটা আমার ধারণা এটা সবারই মনের কথা, সেটাকে প্রকাশ করা। তারাও চায় যে তারা বলুক, আমি বললে তাদেরও মনে সাহস আসে যে উনি বলছেন যখন আমরাও বলতে পারবো। প্রফেসর ইউনূস, আপনি যখন বলছেনই তখন আমি এই কথাটাকে একটু ইলাবোরেশন আপনার কাছ থেকে আশা করতে পারি যে আপনি যখন বলছেন যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান আপনি জানাচ্ছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এখন বহু পক্ষ বহু কণ্ঠ এটা আসলে এক কণ্ঠে কেউ বলতে পারছে না বা সাহস পাচ্ছে না বা বলছে না, এরকম আপনার মনে হচ্ছে কিনা? আমার মনে হচ্ছে তাই, কারণ বলতে পারছে না তো, মুখ খুলে সব গণতন্ত্রের কথা বলতে পারছে না। কাজে সেটা বলা, এক বাক্যে বলা, পরিষ্কার কণ্ঠে বলা, এটা আমাদের সবার দায়িত্ব, তো জাতীয় দায়িত্ব এটা, যে না হলে গণতন্ত্র বলে কিছু থাকবে না আমাদের জন্য। আদৌ গণতন্ত্র বলে কিছু থাকবে না। একটা প্রশ্ন করি যে বর্তমান সরকার আরো স্পেসিফিক ভাবে বললে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন, অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন, পদ্মা সেতু এবং এই সেই। এর কারণ কি বলে আপনি মনে করেন? আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন, নাকি সত্যি তার কাছে এমন কোনো তথ্য রয়েছে যে আপনার বিশাল কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে? আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন, না কি কারণে, আপনার কি মনে হয়? আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু, সন্ত্রাসী, কিংবা আমি অপরাধী, আমি সেরা চোর, এই জাতীয় জিনিস মনে করেন। কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মুখে। উনি বলেন যে আমি সুদখোর, আমি ঘুষখোর, আমি সব এমন সব কটু শব্দ ব্যবহার করেন, যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ। কিন্তু এইটা তো এরকম ছিল না। আমরা দেখেছি যে ৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত নানাভাবে এই সরকারই বা আওয়ামী লীগ সরকারই আপনার সাথে বা আপনি আওয়ামী লীগ সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি। আপনি এইটা এইটার জায়গাটাকে একটু ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো? যেই হোক, এটা আমার তরফ থেকে হয়নি। আমি তাকে যথাযথ শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আমাদের মাইক্রো ক্রেডিট সামিটে ওয়াশিংটন ডিসিতে। আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি, সবাই সম্মান করেছে। কারণ এই মাইক্রো ক্রেডিটটা তখন পৃথিবীর সামনে আসছে, বড় আকারে আসছে, এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে। ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই উপস্থিত ছিলেন, তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম এই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন। উনিও রাজি হয়েছেন, উনিও গেছেন, করেছেন। কাজে এটা স্বাভাবিকভাবে এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলো বুঝতে পারলাম না। কিছুদিন পর থেকেই ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো। এমন পরিবর্তন হলো এখন আমাকে চোট বদমাইশ ছাড়া আর কোনো বিষয় উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে।
আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রতকরই, কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে ওই যে ২০০৭ সালে যে 111 সরকার আমরা যাকে বলি, তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা, সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা। যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন, অথচ আমরা উল্টা শুনেছি, আপনার মুখেও শুনেছি, যারা ওই সময় কুশলভ ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো, আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন। এইটি কি একটা কোনো কারণ হতে পারে? এই ব্যাপারটিকে আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায়, দেশ পরিচালনায়, সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা, চান কিনা, বা ওই জায়গা থেকে। যদি চাইতাম খালেদ, যদি চাইতাম, তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুফে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? আমি যদি ক্ষমতাই চাইতাম, বলে যে আজ চলেন চলেন, কি করতে, কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন, এখনই যাচ্ছি। আমি তো সেটা করিনি। তাদের সঙ্গে তর্ক করেছি, সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়েন না, আমি এই কাজের উপযুক্ত না, আপনারা অন্য লক্ষ্য যান। তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে, আমাকে নিতে হবে। আমি বারে বারে বলতেছি তাদেরকে। তো তারা নিরাশ হয়ে ফিরে গেল, বললো যে সকালবেলা আবার আসবো, সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন। আমি বললাম যে না, সকালবেলা আসলে একই কথা পাবেন, কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে, দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি, অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি। ঠিক আছে, তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম। কে ছাড়ে যাও আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে, বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না। আমি তো করলাম সেটা। এখন আমার নামে বলা হচ্ছে 10 বছর চেয়ে। আমি বছর নিয়ে তো প্রশ্নই উঠে না। প্রশ্ন হচ্ছে আগামীকাল সকালবেলা আপনি শপথ গ্রহণ করবেন, এই কথা। আমি বলি যে না, করবো না। তারপরে এরপরে তো কয় বছর, কয় কাণ্ড। আমি 10 বছর দিয়ে কি করবোটা কি? আমি 10 বছর দিয়ে, আমি তো বলছি আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না। আমি জানি না এটা কিভাবে করতে হয়। আমি যেটা জানি সেটা করি। মেক সেন্স। আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন CNN এ। সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো, যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো একই আপনারও মানে একই রকম আশা কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে, বা এটা আপনি আশা করছেন, এরকম কি? এটা কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি নারাজ, যে করতে চাই না? তুমি ভাবখানা এমন করছো যেন আমি আপত্তি করছি, আমি কাজ করতে চাই না। আমাকে যে বললাম চোর বদমাইশ করে রেখেছে, সেখানে কাজ করার তো কথাই উঠছে না। আমার নাম উঠলেই ওনার রাগ উঠে যায়। আমাকে সুৎখোর না বললে ওনার মন তৃপ্ত হয় না। আমাকে চুবিয়ে না ডুবালে, পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না। ঠিক আছে, আমি কি করে বলবো? ওনাকে বলতে তো হবে, ওনাকে যদি কিছু বলতে হয়। পদ্মা নদীর কথাটা যখন উঠলই, পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আছে, যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে, সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশ যাতে ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন। এই ব্যাপারটা নিয়ে কি আপনি একটু কিছু বলবেন, যে এটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ? কি বলবো, এটা বলো। এটা হাস্যকর একটা কথা, মুখ থেকে বলে ফেললো চোর ডাকাতের মতো। এটাও আরেকটা বলে ফেললো, এটাই সত্য হয়ে গেল। আমরা যে বারে বারে বিবৃতি দিলাম, তখন এটা প্রশ্নই ওঠে না। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গৌরবান্বিত যে এই পদ্মা সেতুর উপরে আমরা একটা সেতু বানাতে পারবো, এটার জন্য আমরা সবাই চাই। কাজে এটা তো বিরোধিতা করার তো প্রশ্নই ওঠে না। কেন বিরোধিতা করবো? দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে, সেটা তো আমরা সবাই সমর্থন করেছি। তিনি বলেই চললেন। এখন একজনে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই। উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না। ওনার সরকারের যাবতীয় প্রচার যন্ত্র ওনার হাতে। আমার তো আমার গলার যত তীক্ষ্ণ। আপনি তো কথা বলেন না, বললে তো নিশ্চয়ই আপনার সাথে না। একটি প্রশ্ন আসছে যে পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল? মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকেও নিমন্ত্রণ জানানো হবে?
বা আপনি মনে আছে কিনা? মনে পড়ে না এরকম করছে, আচ্ছা মনে নাই আচ্ছা আমার। আচ্ছা আমি একটু যে বিষয়টি নিয়ে আপনি আসলে শুরু করেছিলেন যে আপনার প্রতিষ্ঠান জবরদখল করা নিয়ে, সেই জায়গাটার মধ্যে একটু আসি। আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এরকম: আপনার হাত দিয়ে যখন গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠা হয়, তখন এর আয় থেকে আপনি গ্রামীণ ব্যাংকের সদস্যদের জন্য ব্যয় করার কথা বলেছিলেন বা ভেবেছিলেন। আপনি গ্রামীণ ব্যাংক থেকে চলে আসার সময় বা ওই আগে পরে আমরা দেখেছি যে সে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা আসলে ওই একই রকম নাই, বদলানো হয়েছে। তো গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণ টেলিকমের এই বেনিফিশিয়ারি থেকে গ্রামীণ ব্যাংকের সদস্যদের আসলে বাদ কেন দেওয়া হয়েছে? মানে এইটার পিছনে কারণ কি? এখন গ্রামীণ টেলিকমের যে লভ্যাংশ তা কোন খাতে আসলে ব্যয় করা হয়, বা মানে যে আয়টা মুনাফা সেটি আসলে কিভাবে ব্যয় করা হয়? গ্রামীণ টেলিকম একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান। এটা কোম্পানিজ আইনের 28 সেকশন 28 দ্বারা সৃষ্ট। তার অর্থ হলো যে এটাকে আইনের ভাষায় বলে নন ডিভিডেন্ড কোম্পানি, গ্যারান্টিড বাই লিমিটেড বাই গ্যারান্টি। কাজে এটার কোনো মালিক নাই। কাজেই মালিক যেহেতু নাই, এটা তার নিজের নিয়মে যারা গ্যারান্টি দিয়েছে, যারা গ্যারান্টির পরিমাণও খুব সীমিত, লিমিটেড বাই গ্যারান্টি, এটা 1,000 টাকা। মানে যদি যত তোলপাড় হয়েও যায় কোম্পানিতে, বহু পাওনা থেকেও যায় লোকজনের, যারা এটার পরিচালনা পরিষদে আছে তাদের দায়িত্ব হবে 1,000 টাকা পর্যন্ত। এর দায়ী থাকবে 1,000 টাকা পর্যন্ত, এর বেশি তার দায়িত্ব থাকবে না। কাজে এত সহজ সরল একটা জিনিস। তো সেটাই হলো গ্রামীণ টেলিকম। গ্রামীণ টেলিকম তখন একবার বলেছিল যে তাদেরকে কিছু কিছু সহায়তা দেবে এটা উপায় অর্জনের কাছ থেকে। এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত, এটা কারো চাপারও সিদ্ধান্ত না। যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুসারে সেই সমস্ত যে পরিমাণ টাকা তারা বলেছিল দেবে, এখানে দিয়ে যাচ্ছে। এই পর্যন্ত 500 কোটি টাকার উপরে দেওয়া হয়েছে এই সাহায্য সহায়তার থেকে। কাজে ওইটা যে আমরা বা গ্রামীণ টেলিকম এটার থেকে পৃথক হয়ে গেছে, তার যে কথা দিয়েছিল, কথা পুরো, এটা একটা কথা দিয়েছিল, এটা পূরণ করছে না। এটা আইনগত কোনো যে আইনে বাধ্য হতে আপনি দিতে বাধ্য হবেন এরকম কিছু ছিল না। কাজে এই ধরনের বিষয়টা এই টেলিকমের বিষয়ে বলা। গ্রামীণ ব্যাংকের, আপনি যখন মানে গ্রামীণ টেলিকমটা আপনি প্রতিষ্ঠা করেন, সেই সময়ে গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্কের যে বিধিমালা, সেই বিধি কি আপনি যখন চলে এসেছেন গ্রামীণ ব্যাংক থেকে সেটি পরিবর্তন করা হয়েছিল? তো সেই পরিবর্তনটি মানে পরিবর্তনটির জায়গাটা যদি আমাদের একটু পরিষ্কার করতেন। পরিবর্তন ছিল যে আগে এটা নমিনেট করতে পারতো গ্রামীণ ব্যাংক, চেয়ারম্যান পদের জন্য একজন লোক নমিনেট করতে পারতো। আমরা যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তখন আমরা মনে করলাম যে এটা রাখার আর দরকার নাই। গ্রামীণ টেলিকম থেকে সেই পদটা আমরা পরিষ্কার করে দিয়েছি যে এখন এটা দরকার নাই। এইটুকুই পরিবর্তন হয়েছে। এটা ন্যায়সঙ্গতভাবে পরিবর্তন করার ধারা অনুযায়ী যা যা করতে হয় সেটা করা হয়েছে। এতে তার ইচ্ছা বা তার কর্তব্য, তার করণীয় যে অবজেক্টিভস আছে, কোথাও পরিবর্তন হয় নাই। এই ক্ষেত্রে আমাদের এই বিষয়ে আর কি এইটাই আমাদের আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে গ্রামীণ টেলিকম কি গ্রামীণ ফোন থেকে প্রায় 37% লভ্যাংশ পায়? যে এবং যদি পায় 34% লভ্যাংশ পায়, সেই 34% লভ্যাংশের যে টাকাটা, সেই টাকাটা কোথায় বা কি উদ্দেশ্যে ব্যয় করা হয়? সেই সামাজিক ব্যবসায়, যেটি আসলে আপনার প্যাটেন্ট করা সোশ্যাল বিজনেস, সেটির কাঠামোটা আসলে কি, বা সেটি কিভাবে আপনি করেন? সামাজিক ব্যবসা হলো এমন একটা নতুন ধরনের ব্যবসার চিন্তা, যেটা আমরা প্রমোট করছি, আমরা নিজেরা প্র্যাকটিস করছি। যেটা ব্যবসা মানে হলো মুনাফা করা, ব্যক্তিগত মুনাফা করা, এবং তার লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা করা। এটি হলো ইকোনমিক্সের নিয়ম, যে সর্বোচ্চ মুনাফা যদি করি সবকিছু ঠিকঠাক মতো চলবে। আমরা বললাম যে এটা ভুল জিনিস, যে সর্বোচ্চ মুনাফার মধ্যে দিয়ে মানুষকে এক রকমের নেশাগ্রস্ত করেছে। এই মুনাফার নেশার মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই মানুষকে এই মুনাফার নেশাগ্রস্ত মানুষ হিসেবে এটা আমরা কল্পনা করতে পারি না। আমরা বলছি যে এটা মুনাফা সে করবে, সর্বোচ্চ মুনাফা করবে, কিন্তু অন্য ধরনের ব্যবসা আছে। ব্যবসা এখন শুধু এক প্রকারের ব্যবসা আছে, যে ব্যবসাতে শুধু মুনাফা সর্বোচ্চকরণ, এটাই নির্দিষ্ট নিয়ম। আমরা বলছি আরেক রকমের ব্যবসা, যেটা হলো মানুষের সমস্যার সমাধান করা, মুনাফার জন্য কোনো রকমের ইচ্ছা তার না থাকা, মুনাফা বিহীন ভাবে, কারণ মুনাফা, ব্যক্তিগত মুনাফা না নিয়ে শুধু সমস্যা সমাধানের জন্য ব্যবসা করা, এটাকে আমরা বলছি সামাজিক ব্যবসা।
এই অর্থ দিয়ে আমরা সামাজিক ব্যবসাগুলো প্রতিষ্ঠা করছি, একটার পর একটা সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা করছি, যে কারণে আমরা এটার মধ্যে শরিক হয়েছিলাম, যে আমরা পুরো গ্রামীণ ফোনকেই সামাজিক ব্যবসা করার চেষ্টা করেছিলাম। সেটা টেলিনরকে আমরা রাজি করাতে পারিনি, কাজে টেলিনর বলছে যে না আমরা ব্যবসা করব। কাজে আমরা ওটা না পেরে শুধু গ্রামীণ টেলিকমকে আমরা সামাজিক ব্যবসা হিসেবে রেখেছি। এর থেকে যে মুনাফা হয়, মুনাফার সমস্ত টাকা বিভিন্ন সামাজিক ব্যবসা সৃষ্টির কাজে ব্যবহৃত, এখনো তাই হচ্ছে। গ্রামীণ টেলিকমের যে আয়, মানে অর্থাৎ 34% ফ্রম গ্রামীণ ফোন, তো সেটার বিভিন্ন সামাজিক ব্যবসার ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করছেন। আমাদের আরেকটি প্রশ্ন এরকম আসে যে এই যে সামাজিক ব্যবসা আপনি কোনটা শুরু করছেন বা কিভাবে শুরু করছেন বা কোনটা চালু করছেন, কোনটা চালু রাখছেন, সেই সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়াটা সম্পর্কে আমাদের বলবেন? কেউ কেউ বলে থাকেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ভিশনারি, একজন স্বপ্নিক, তিনি যেভাবে চান সেভাবেই সেটি হয়ে থাকে, আসলে অন্য কারো খুব বেশি কিছু বলার বা করার থাকে না, বা প্রক্রিয়া বা যেটি আমরা বলি। এরকম মানুষ কি শুধু আমাকেই দেখছেন, আর দেশে আরো এরকম মানুষ আছে যারা যে কথা বলে সেটাই হয়, সেটা মেনে নেয়? না, আপনার ক্ষেত্রে এটা হয় কিনা সেটা আমরা, আপনার ক্ষেত্রে সেটা হয়, আপনার ক্ষেত্রে সেটা হয় কিনা যে মানে আমার ক্ষেত্রে যদি এটা কনভিন্সিং মনে হয়, বোর্ড যদি সেটা গ্রহণ করে, এটা বোর্ডের সিদ্ধান্ত। আমি যত কথাই বলি না কেন, শেষ পর্যন্ত এটা মিনিটসে রাখা হবে যে এটা বোর্ডের সিদ্ধান্ত। যে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বলে এটা গ্রহণ করা। এটা কার গলার জোর বেশি, কার ক্ষমতার জোর বেশি, কার চিন্তার জোর বেশি, এগুলো ভিন্ন জিনিস। এগুলো আইনে দেখে না, আইন দেখে যে বোর্ডের সিদ্ধান্ত কেনা। এই আপনার সামাজিক ব্যবসার যে মডেল, যেটার কিছুটা ইন্ট্রোডাকশন আপনি আমাদের দিলেন, সেটা সারা পৃথিবীতে অনেক জনপ্রিয় হয়েছে। অনেক জায়গাতেই আমি এটা নিয়ে অনেক ধরনের আলোচনা শুনি, কি ইউনিভার্সিটিতে, কি রাজনৈতিক অঙ্গনে। আপনি যে সামাজিক ব্যবসাগুলির সাথে ওতপ্রোতভাবে নিজেকে এখনো জড়িয়ে রাখছেন, আমাদের দর্শকরাও অনেকে জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে এখন মানে বয়সটা বলা কিরকম, তারপরেও বলি যে তিনি আসলে 80 পেরিয়ে আসছেন, এখনো তিনি অনেক তরুণ, অনেক উদ্যমী, এবং যে ব্যবসাগুলি তিনি করছেন আমাদের জানার আগ্রহ হচ্ছে সেই ব্যবসাগুলি কেমন করছে। মানে আপনি যেভাবে চিন্তা করছিলেন মুনাফার দিকে বা উদ্যোগ হিসাবে সবার কল্যাণের দিকে, সেটা আপনি কতটা নিজেকে স্যাটিসফাইড মনে করেন? এই ব্যবসাগুলি কিরকম করছে? আমি খুব উৎসাহিত বোধ করি যে সারা দুনিয়া থেকে যে প্রবল সাড়া পাচ্ছি এটার জন্য, বিভিন্ন দিকে এটা আসছে। আজকে বাংলাদেশ হলো এটার কেন্দ্রভূমি, সবাই তাকিয়ে থাকে আমরা কি বলছি, কিভাবে করছি, আমাদের কথা, আমাদের কাজ অনুসরণ করে। এটাকে পৃথিবীর সমস্ত দেশ এটাকে অত্যন্ত সম্মানের চোখে দেখে। এই যে বলা হয় যে উনি অনেক সম্মানী, ওনার অত বড় রকমের একটা গ্রুপ আছে যাতে প্রমোট করার জন্য, ওনার পরিচিতি বাড়ানোর জন্য। এটা আমার পরিচিতি বাড়ানোর জন্য কোনো প্রতিষ্ঠান নিয়োজিত নাই, কনসালটেন্সি ফার্ম নিয়োজিত নাই। আমার এটা হলো যে কথাটা বলি সেটা মনে লাগে, মনে দাগ কাটে। যেমন একটা উদাহরণ দিই, মাঝখানে একটা কথা শুরু করলাম, এটা খুব ইন্টারেস্টিং, যে বললাম যে এই যে আমাদের স্পোর্টস, খেলাধুলা, এটার একটা প্রচন্ড রকমের সামাজিক শক্তি আছে যেটা আমরা অবহেলা করি, এবং কথাটা হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে। আমি বলি যে বাংলাদেশে যখন আমাদের ফুটবল কাপ, ওয়ার্ল্ড কাপ হয়, বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বাড়িতে নানা দেশের পতাকা ওড়ে। আমার কাছে মজা লাগে, এত দেশের পতাকা ওড়ে, গ্রামে যারা চিনে না জানে না এরকম দেশের পতাকা ওড়ে। শুধু তাই নয়, তার একটা নিজস্ব ফেভারিট ক্লাব আছে, যে ক্লাবের জন্য সে জান দিয়ে দিতে চায়, একেবারে উদ্বিগ্ন থাকে কি হচ্ছে না হচ্ছে, জিতলে কিরকম জয় জয়কার হয়ে যায়, আর হারলে কিরকম কান্নাকাটির রোল পড়ে যায়। আমরা যে এটা কেন হয়, যে লোকে চেনে না, সে কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, নাম শুনে নেই কোনোদিন, কিন্তু তার জন্য জান পড়া। আমরা যেটা হলো তার একটা মস্ত বড় শক্তি, এই যে আকর্ষণ করতে পারে, মানুষকে আকর্ষণ করতে পারে। কিন্তু এই শক্তিটা আমরা বাণিজ্যিক ব্যবহার করি, মুনাফার কাজে ব্যবহার করি, এন্টারটেইনমেন্টের ব্যবহার করি, কিন্তু সামাজিক কাজে ব্যবহার করি না। এই কথা বলতে আরম্ভ করলাম, অনেকে শুনতে আরম্ভ করলো। তা আমাকে প্রথম রিও অলিম্পিকে দাওয়াত করা হলো এই বিষয়ে, অলিম্পিক কমিটিকে বলার জন্য, যে যেহেতু লেখালেখি হচ্ছে, পত্রপত্রিকা বিষয়টা আসছে। তা আমি গেলাম, বললাম, অনেকে পছন্দ করলো বিষয়টা, যে তারা কোনোদিন চিন্তা করে না যে স্পোর্টস দিয়ে একটা সামাজিক শক্তি দাঁড় করাতে পারে, সামাজিক ব্যবসা সৃষ্টি হতে পারে। তখন ফ্রান্স থেকে আমাকে আলাদা করে দাওয়াত করলো, সেটি এখানে রিওতেই, ওখানে এন হিদালগো, প্যারিসের মেয়র, আরো বিশদভাবে জানার জন্য দীর্ঘ আলাপ হলো তার স্পোর্টসম্যানদের নিয়ে। পরবর্তীতে আবার সেটা আমাকে প্যারিসে আমন্ত্রণ করলো আরো বহু বৃহত্তর জনসাধারণের জন্য, স্পোর্টস লিডারদের সঙ্গে আলোচনা করার জন্য। তখন তারা সিদ্ধান্ত নিল, প্রশ্ন করলো অলিম্পিককে সামাজিক ব্যবসা করা যায় কিনা। হয়তো অবশ্যই করা যায়। আমি ব্যাখ্যা দিলাম কিভাবে করা যায়, তারা খুবই কনভিন্সড হলো। তখন তারা ঠিক করলো, এটা হলো 2018 সাল,
2018 সালে ঠিক করলো যে তারা প্যারিস অলিম্পিক যেটা হবে 2024 এই বছর 2024 হবে, তখন অনেক দিন পরের কথা, এটাকে সামাজিক ব্যবসা অলিম্পিক করবে। আমাকে শুদ্ধ তারা নিয়ে গেল, আমি তাদের দলের একজন হলাম, প্রেসিডেন্ট ম্যাক্রো একজন, আমি একজন, আর এন হিদালগো, আমরা 3 জনের কমিটি। আমরা গেলাম লুজানে, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিকে বোঝানো, প্যারিসে যদি তোমরা দাও সিলেক্ট করো প্যারিসকে, তাহলে প্যারিস এইভাবে সোশ্যাল বিজনেস অলিম্পিক করবে। আইওসি রাজি হলো। এখন এই 2024 সাল এসে গেছে, এখন প্যারিসে অলিম্পিক হবে এবং সেটা সামাজিক ব্যবসা অলিম্পিক হবে। এই যে একটা সাধারণ কথা, এটা এতজনের মাথায় ধরানো, এতজনকে কনভিন্স করা, এতজনকে এক্সাইটেড করা, এবং সেটা হচ্ছে। এবং আগামী যখন অলিম্পিক হবে আপনারা সবাই দেখতে পারবেন সামাজিক ব্যবসা অলিম্পিক বলতে কি বোঝায়। এটা দেখে এখন তারা পড়ে গেছে। আমাদেরকে এখন বারবার ডাকাডাকি হচ্ছে মিলান থেকে। মিলানে আসছে 2026 সালের উইন্টার অলিম্পিক, মিলান কর্টিনা উইন্টার অলিম্পিক। বলে যে প্যারিসেরটা তো তুমি করে দিয়েছো, আমাদেরটা আরো ভালো করে দিতে হবে তোমাকে, সামাজিক ব্যবসা আরো কি ভাবে সম্পর্কিত হয়। এই যে একটার পর একটা অলিম্পিক আসছে, পিয়ংচাং অলিম্পিক হয়ে গেল, সেটা আমাকে ধরতে পারিনি তারা। পিয়ংচাং অলিম্পিক কোরিয়াতে হয়ে যাওয়ার পরে 2018 সালে হয়ে যাওয়ার পরে আমাকে নিয়ে গেল পিয়ংচাং এ, যে এটাকে এখন যেহেতু এটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এটাকে সামাজিক ব্যবসায় কিভাবে রূপান্তরিত করা যায় আমাদেরকে পরামর্শ। এই যে একটার পর একটা মানুষ গ্রহণ করছে, এটা তো আমি তাদেরকে বিজ্ঞাপন দিয়ে গ্রহণ করাচ্ছি না। আমি একটা কথা বলছি, তাদের পছন্দ হচ্ছে, পছন্দ হলে আমাকে নিয়ে যাচ্ছে। আমার এখন পৃথিবীর কত জায়গায় এই যে শুধু স্পোর্টস রিলেটেড, আপনি মাঝে মাঝে দেখবেন পত্রিকাতে ছবি ছাপা হচ্ছে, ডক্টর ইউনূস ফুটবল বিশ্ব ফুটবল থেকে একটা পুরস্কার দিচ্ছে। রাইট, আমার সঙ্গে ফুটবলের কি সম্পর্ক আছে বলেন? আমাকে কেন দিচ্ছে? এই যে একটা কথা তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, সামাজিক ব্যবসা। এটা খুবই ইন্টারেস্টিং। আমি আপনার আরেকটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করছি, যে কর দেওয়া, আপনার কর দেওয়া বিষয়ে অনেকে এইটি বলতে চেষ্টা করেন যে আপনি কর না দিয়ে সে টাকা অনুদান দিয়েছিলেন এবং সেই জন্য আপনি ভেবেছিলেন যে সেই টাকার উপর আসলে কর দিতে হবে না, কিন্তু আপনি অনুদান দিয়েছিলেন একটি ট্রাস্টকে, যেটা ট্রাস্টি আবার আপনি সেই কারণে আপনাকে সর্বোচ্চ আদালতের নির্দেশে কর দিতে হয়েছে। এইটাকে কি আপনি আপনার একটা মিস্টেক বলবেন, নাকি বা আপনার অর্থনীতিবিদদের বা আপনার পরামর্শদাতাদের, নাকি আপনার উপর একটি জুলুম বলবেন? না, আমি বলবেন ভুল সংবাদ দিচ্ছ তুমি, সেই জন্য বলবো। ভুল সংবাদটা হলো এই, আমার টাকা আমি রোজগার করি, আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমি কোনো কিছুর মালিক হব না। কাজে আমি টাকাটা আমি যেহেতু উপার্জন করেছি, সেটা আমি একটা ট্রাস্ট দিয়ে দিতে চাচ্ছি। যেমন আমার কোনো বাড়ি নাই, নিজের নামে নিজের কোনো বাড়ি নাই, গাড়ি নাই, জমি নাই, কোনো ব্যবসার শেয়ার নাই, আমি কোনোটা রাখিনি। এটা আমি মালিকানাবিহীন থাকতে চাই সবসময়। ঠিক আছে, এই টাকাটা আমি একটা ট্রাস্টে দিয়ে দিচ্ছি। তো ট্রাস্টে দিয়ে দেওয়ার সময় প্রশ্ন উঠলো এটাকে কর দিতে হবে কিনা। তখন আমাদের লয়ার বললো যে না, এটা যেহেতু আপনি দান করছেন, এটা তার কর দেওয়ার বিষয় না, আপনি তো দানই করে দিচ্ছেন। তা বললাম যে আইনে যেভাবে বলে সেভাবে, টাকা তো আমি এমনি দিয়েই দিচ্ছি, কাজে এটা সরকারকে দিলে আমার কোনো অসুবিধা হতো না, আমি তো ধরে রাখতে চাচ্ছি না টাকাটা। তখন বলতে আপনার দেওয়ার কোনো কারণ নাই। তখন আমরা এটা পূরণ করে দিয়ে দিলাম, সরকার দিয়ে দিল। তখন সরকার পক্ষ থেকে এনবিআর থেকে বলা হলো যে না, এটা করযোগ্য টাকা, আপনাকে কর দিতে হবে। আমাদের লয়ার বলছে দিতে হবে না, ওনারা বলছে কর দিতে হবে। তখন আমি বললাম যে ঠিক আছে, আদালতের কাছে যা, আদালত যেটা বলে সেটাই হবে। আমার মূল জিনিসটা হলো আদালতে গেছি আমি, সরকার কেউ বলেনি আমাকে আদালতে যাওয়ার জন্য। আমি আদালতে গেছি তার একটা নিষ্পত্তি করার জন্য, এটাকে কর দিতে হবে না দিতে হবে না। তখন আদালত বিচার করে বললো কর দিতে হবে। যেদিন আদালতে বললো কর দিতে হবে, সেদিন আমরা দিয়ে দিছি। কেউ আমাকে কর না দেওয়ার অভিযোগ করে নাই, কেউ আমাকে চিঠি লেখে নাই, কিচ্ছু না। ভাবকানাই হচ্ছে এরকম যে আমি ধরা পড়ে গেছি, কর দিই নাই, কাজে নোটিশ এসছে, তারপরে আমি, ওরকম তো না। আমি নিজে স্বতঃপ্রবৃত্ত হয়ে, যেহেতু আমাদের উকিল বলছে যে এটা লাগবে না আর সরকার বলছে লাগবে, তাই বললাম যে তাহলে নিষ্পত্তি করার জন্য আদালতের কাছে পরামর্শ চাও। আদালতের পরামর্শ চেয়েছে, আদালত দিয়েছে, পরামর্শ দিয়েছে আপনাকে দিতে হবে। যে মাত্র বলছে দিতে হবে, সঙ্গে সঙ্গে চেক দিয়ে দিয়েছে, 24 ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছে। এটার টাকার উপর আমার কোনো লোভ নাই, এই টাকা ধরে রাখার জন্য তো আমি দিইনি। আমি দান করে দিচ্ছি, ট্যাক্স দিতে হবে কি দিতে হবে না, এটাই ছিল বিবেচ্য বিষয়, এবং সেটাই আমি প্রার্থনা করেছি। কেউ সরকার পক্ষ থেকে আমাকে একটা চিঠি লেখে নাই। মানে আদালতের অনেকগুলি পর্যায়ে আপনার আইনজীবীরা এই ট্যাক্সটা যে আপনার উপর অ্যাপ্লিকেবল না সেটা বলতে চেষ্টা করেছেন, সেই জন্য মনে হয় যে না, কোনো পর্যায়ে না, একটাই পর্যায়ে, শুধু একবারই হয়েছে। আর বাকিটা হলো এনবিআর আমাকে চিঠি দিচ্ছে যে আপনার কর দিতে হবে। ওকে, আমাদের প্রশ্ন কর দিতে হবে কিনা সেটা আমরা করার জন্য আদালতে গিয়ে। আচ্ছা, ঠিক আছে। আমি এটা কর ফাঁকির বিষয় না, বাপখানে এটা কর ফাঁকি দিচ্ছেন উনি ফাঁকি দিচ্ছেন না, উনি চেষ্টা করতে জানতে চাচ্ছে আইনটা কি, এটুকু জানতে চাচ্ছি শুধু।
আচ্ছা, আইন আদালত প্রসঙ্গে আমি তো আমার রিটার্নে পরিষ্কার বলেছি, আমি যে টাকা দিই না এইভাবে দিলাম, আপনাদেরকে জমা দিলাম। ওরা বলছে যে না, এখানে দিতে হবে। তারপর প্রশ্ন উঠলো, এটাই হলো বিষয়টা। মানে আপনি জানানোর পরে প্রশ্নটা উঠেছে যে আসলে আপনাকে কর দিতে হবে, মানে আপনি যখন জানিয়েছেন দিতে স্বতঃপ্রণোদিত হবে, হয়ে দিয়ে তারপরে দিয়েছি। এবং আমি জানতে চেয়েছি এবং সেটা আমাকে জানিয়েছে, আমি কর দিয়ে দিয়েছি। এটা কর ফাঁকির কোনো বিষয়ই না। যেভাবে বলা হচ্ছে উনি কর ফাঁকি দিচ্ছেন, ধরা পড়ে গেছেন। ধরা কিসের জন্য পড়বেন? উনি তো টাকা নিজের কাছে রাখতে চাচ্ছেন না, ওই নিজের বিষয়টা টাকা দিয়ে দিচ্ছেন। ওই বিষয়টা আসলে কি বলে যে আপনি যে ট্রাস্ট করতেছেন সেই ট্রাস্টের ট্রাস্টিও আপনি সেজন্য এটাকে কর দিতে হবে, বা ওইটা একটু যদি আপনি পরিষ্কার ট্রাস্ট করতেন। করলে আপনি ট্রাস্টি হবেন না? আপনি কি ট্রাস্ট করেছেন কোনোদিন? না মানে যে ট্রাস্ট করে সে তো ট্রাস্টি হয়। সেটাই তো, রাইট, সেজন্যই তো ট্রাস্ট করে সে। রাইট। তো ট্রাস্টটা করে কি জন্য? তো মানে এইটা কি এরকম একটা বলা, মানে কেউ যে বলতে চেষ্টা করে যে আপনার টাকাই একটু আপনি অন্যভাবে আপনার কাছে রাখলেন, বা এইটা মানে তাদের হয়তো আমার টাকা আমি রাখলাম না, দিয়ে দিলাম। আমার কাছে ছিল টাকাটা। রাইট। আমি দিয়ে দিলাম যাতে আমি এটা নিজের কাজে ব্যবহার করতে না পারি। ওখানে বলা আছে কি কাজে ব্যবহার করা হবে। আমি স্বতঃপ্রবৃত্ত হয়ে আমার টাকা একটা ট্রাস্ট করে দিয়ে দিলাম, যেটা এইভাবে হবে। যাতে করে আরো হুম, একটা বিষয় আছে। হুম। আমার উত্তরসূরিরা, আমার যারা বংশধর হবে, তারা এই টাকা হাত দিতে পারবে না। আচ্ছা, মানে কারণ এটা আমার টাকা না, এটা ট্রাস্টের টাকা। এটা আপনার ওয়াসিয়ত। আচ্ছা, আম আমি আরেকটা প্রসঙ্গে আসি যে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের, মানে আমি শিরোনামটার অনুবাদ পড়ছি, ধারাবাহিক বিচার বিভাগে হয়রানি এবং কারাদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ১২৫ নোবেল বিজয়ী সহ ২৪২ বিশ্ব ব্যক্তিত্ব। তো তারা ওই যে খোলা চিঠি, যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা হয়েছে, সেইখানে এক পর্যায়ে তিনি বলেছেন, যেটাতে আমি আসলে অনুবাদটা পড়ছি, মূল চিঠিও আমার কাছে আছে। এক পর্যায়ে তারা এটা বলছেন, ফৌজদারি মামলার রায়ে অলাভজনক সংস্থা গ্রামীণ টেলিকমের ৮৩ বছর বয়সী নির্বাহী ক্ষমতাহীন ও অবৈতনিক চেয়ারম্যান অধ্যাপক ইউনূস সহ প্রতিষ্ঠানটির ৪ বোর্ড সদস্যের কারাদণ্ড দেওয়া হয়েছে। এটা স্পষ্ট যে প্রাসঙ্গিক আইনে গ্রামীণ টেলিকমকে কেবল অল্প জরিমানা করা যেত। এটি আপনাকে কেন জানতে চাইছি যে যে বিষয়টি নিয়ে মামলা উদ্ভব হয়েছে, আপনার কাছে, আপনি কি আপনার বন্ধুদের সাথে একমত যে আসলে মানে দণ্ডের হেরফের করা যেত, কিন্তু বিষয়টা আপনার ভুল, বা আম মানে অল্প জরিমানা করা যেত দিয়ে আসলে তারা কি বুঝাতে চাইছেন, বা তারা কি বলতে চাইছেন, আপনি তার সাথে আসলে একমত কিনা যে দণ্ডটা বেশি হয়ে গেছে? এটা বিচার বিভাগ ঠিক করবে, আইনজ্ঞরা ঠিক করবে এবং ওরা কার সঙ্গে পরামর্শ করে, আমার যারা শুভানুধ্যায়ী যারা দিয়েছেন তারা কার সঙ্গে পরামর্শ করে, তাদের ব্যাপারে। এটা নিয়ে আমার বক্তব্য কিছু নাই। ওই যে ৪ জনের কথা বলেছেন, যে ৪ জনকে আসামি করেছে, এটা একটা মজার জিনিস। হুম, আমরা তো বোর্ডের ৭ জন। হুম, যদি বোর্ডের বিরুদ্ধে এটা হয়ে থাকে, এই ৪ জন কেমনে বাছাই হলো? হুম, এটা একটু চিন্তা করে দেখেন। কারণ করতে হলেও সারা বোর্ড এটার জন্য দায়ী হবে। যারা বোর্ড মেম্বার আছে সবাইকে এর মধ্যে থাকতে হবে। সরকার আ আদালতে গেছেন ৪ জনের বিরুদ্ধে। আর বাকি হুম। ৩ জন মাফ। কারণটা কি? আ সেটি একটি প্রশ্ন বটে। কিন্তু আমি যখন এই রিনিউ কল ফর জাস্টিস ফর প্রফেসর ইউনূস এটি পড়তেছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে তারা কেন এই কথা বলতেছেন যে এটাতে আসলে কিছু কম দণ্ড দেয়া যেত, আ আ এত বড় দণ্ড দেওয়া উচিত হয় নাই। তার মানে কি এই প্রশ্নটি আসে যে আসলে যে অপরাধ আপনি যেটাতে বলেছিলেন যে যে দোষ করেনি সেই দোষের শাস্তি পেলাম। সেক্ষেত্রে কি তারা মনে করছেন যে আপনি আসলে দোষই করেছেন, যে শুধু দণ্ডটা বেশি হয়ে গেছে? এটা আমি তাদের ব্যাপার। আমি আমারটা বলেছি। আমি বলছি আমি তো অপরাধ করি নাই। আচ্ছা, আপনি আপনি এখন আপনি এটাই যদি অপরাধ হয়, হুম, তো বাংলাদেশে কোনো ব্যবসা তো টিকতে পারবে না আম এই আ অপরাধে। এইটাও এই যদি সব একটু সব বোর্ডে আপনি কোনো লোক আনতে পারবেন না এখন। কারণ বোর্ডে আপনি সিদ্ধান্ত দিচ্ছেন নীতি সংক্রান্ত একটা নীতি নির্ধারণ করার জন্য। বোর্ড হলো হুম, নীতি নির্ধারণের জন্য হুম, সিদ্ধান্ত দেয়। এখন কোথায় কি টাকা দিচ্ছে না, কার পাওনা টাকা হুম। ফেরত দিচ্ছে না, নেওয়া হয়নি, ইত্যাদি ইত্যাদি। এর জন্য যদি বোর্ড সদস্যকে এসে ধরি হয়, তাহলে কেউ তো বোর্ডের সদস্য হতে চাইবে না। বোর্ডের সদস্য হতে তার পাওয়ার কি আছে? এখানে তো ১ পয়সাও পায় না সে এই বোর্ডের সদস্য হয়ে। আ এখন খামোখা জেল হাজতে যাওয়ার দরকার থেকে তার। এই কথা কি সত্য এটা যে আইনটা কি ধরনের হলো? একথা কি সত্য যে বাংলাদেশে বল এরকম একটা আইন আছে, যে আইনের মধ্যে হচ্ছে মুনাফা করলে তার ৫% আপনার আসলে শ্রমিকদের মধ্যে বন্টন করে দিতে হবে। এটা সবার জন্য সমানভাবে সত্য। যেটা আসলে আম আ এই কোম্পানিগুলি বা আপনার আ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলি মানে নাই, বা গ্রামীণ টেলিকম মানে নাই। এটা কি আসলে সত্য? ওইটা একই ব্যাপার। আপনি যে বললেন কোম্পানি যারা টাকা রোজগার করে প্রফিট নেয়।
আমাদের প্রশ্নটা সরকারের কাছে বা আদালতের কাছে আমাদের প্রশ্নটা ছিল, যে কারণে আমরা আদালতে গিয়েছিলাম। প্রশ্নটা আমাদের তো এটা সেকশন 28 কোম্পানি, এখানে কোনো মালিক নাই, এখানে মালিকও মুনাফাও নেয় না, মালিকও নাই মুনাফাও নাই। যে মালিকের মুনাফা নেয় না, যেখানে মালিকের মুনাফা নাই সেখানে শ্রমিকের মুনাফা আসবে কেন? কাজে এই বিষয়টা পরিষ্কার, এইটা আইন এখানে প্রযোজ্য হবে না, এই কথা বলে আমরা আদালতের কাছে গিয়েছি তার মতামত চাওয়ার জন্য। কাজে এখানে দোষের তো কিছু নেই, এটা ভিন্ন ধরনের, আমরা বলছি এটা ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। এখানে 5% দেওয়ার ব্যাপার, 5% দিতে হলে যে মুনাফা করতে হবে সেটা তো প্রথমত মালিককে সে মুনাফা পেতে হবে, মালিককে পেলে তারপরে বাকিরা পাওয়ার কথা আছে। কাজে এখানে তো মালিক নাই, মালিক পায় না, কাজে যেখানে মালিক পায় না সেখানে শ্রমিক পাবে কি করে? মানে কোম্পানিটি যে মুনাফা করে তার 5% শ্রমিকদের দিতে, মানে পরিচালক বা পরিচালনায় অসুবিধাটা কোথায়? মানে সেটা কি কোনো একটা প্রবলেম যে কোম্পানি যদি মুনাফা করে, ধরা যাক কোম্পানি মুনাফা করলো 100 টাকা, যেহেতু মালিক নাই, বোর্ডও নেয় না, কেউ নেয় না, কিন্তু তার 5% শ্রমিকদের দিতে, মানে সেটাতে কোথাও সংকট আছে কিনা? মানে কোনো অসুবিধা নেই, কোর্ট যদি বলে যে এটা আইন এটার জন্য প্রযোজ্য আমরা দিয়ে দেবো, এটা কোর্টের ব্যাপার, জানিয়ে দেবে যে এই আইন এখানে, আমরা বলছি এই আইন এখানে প্রযোজ্য হবে কিনা। এটা ধরেন এনজিওর ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা, এনজিওরা তো লাভ করে, এনজিওরা জিজ্ঞেস করে দেখছেন যে এনজিওরা নিজেদেরকে বলে নট ফর প্রফিট, নট ফর প্রফিট। আমরাও তো নট ফর প্রফিট, নট ফর প্রফিট মানে হচ্ছে, নট ফর প্রফিট মানে হচ্ছে প্রফিটটা মালিকরা বা কেউ নিতে পারবে না, বাট কোম্পানিটা তো প্রফিট তো করবে, মানে 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 এনজিও তো প্রফিট করছে, এনজিও তো প্রফিট করছে, সেই এনজিওদের ক্ষেত্রেও প্রশ্ন তোলা যায় বলে আপনি মনে করছেন? বা এই আইন যদি প্রযোজ্য হয় তাহলে সবার জন্য প্রযোজ্য হবে। ট্রু। আচ্ছা, আপনার বন্ধু, মানে যারা আপনার হয়ে কথা বলেছেন, সেই 242 জন বিশ্ব ব্যক্তিত্ব ওই কথাটি বলেছিলেন, যেটি প্রধানমন্ত্রী বলেছিলেন যে আপনারা কিছু এক্সপার্ট পাঠান, সেই এক্সপার্ট এসে দেখুক যে আসলে মামলা মেরিট কি আছে। তারা সাদরে সেটি গ্রহণ করেছিলেন। এইটার বা এক্সপার্ট বা লয়ার, আসলে যেহেতু এই ব্যাপারগুলি বাংলাদেশের কনটেক্সটে অনেক বেশি নতুন এবং অনেক বিষয় নিয়ে আসলে অনেক রকম প্রশ্ন তোলা যায়, তো সেই জন্য সেই এক্সপার্ট বা লয়ার একটি আন্তর্জাতিক জায়গা থেকে পাঠানোর জন্য যে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ যে গ্রহণ করলেন বিশ্ব ব্যক্তিত্বরা, তারপরের এটি এখন স্ট্যাটাসটা কি? মানে আপনার বন্ধুরা তো তাদের মধ্যে আইনজীবী রয়েছেন, এক্সপার্ট রয়েছেন, ওটা সরকার তরফ থেকে আর আগ্রহ দেখাচ্ছে না। আপনার কি আবেদন করেছিলেন সরকারের কাছে যে মানে আপনার অমুক আইনজীবী হিসেবে? ওরা তো বললো যে ওরা তো বললো যে আমরা দিতে চাই, ওটা চিঠিতে বলা আছে আমরা দিতে চাই, কিন্তু ফর্মাল কোনো অফিশিয়াল আমন্ত্রণ মানে আসার জন্য কোনো আবেদন বা এরকম কোনো কিছু আপনি? এর আগেই, আসার আগে ওনারা বলে দিয়েছেন এখন এই সময় আর নাই, এই সময় পার হয়ে গেছে। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমরা কথা বলছিলাম। এর আগে আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই সেই প্রসঙ্গে আসলে একটু দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে টাকা পাচার রোধে সরকার ব্যর্থ হচ্ছে বলে মনে করেন কিনা। শতকরা 98% দর্শক মনে করেন যে হ্যাঁ ব্যর্থ হচ্ছে, না মনে করেন শতকরা 2% দর্শক। আমরা ডক্টর ইউনূসকে প্রশ্ন করতে চাই যে দেশের টাকা বিদেশি পাচার দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর বলে অনেকে মনে করছেন। আপনি একজন অর্থনীতিবিদ হিসাবে আপনার কাছে আমাদের একটু প্রশ্ন যে এই ক্ষেত্রে কোন কোন জায়গায় আপনি সরকারের লুপহোলসগুলি দেখেন এবং আপনি মনে করেন যে এই ব্যাপারগুলি মানে নীতিমালায় পরিবর্তন আনা দরকার বা কোনো আইনের পরিবর্তন আনা দরকার বা আরো ভিজিলেন্ট হওয়া দরকার, কোন বিষয়গুলি নিয়ে আপনার পরামর্শ বা সাজেশন, অবজারভেশন? সেখানেই বলছিলাম আর কি, রুল অফ লটা এস্টাবলিশ করা, আইনের কোনো বিষয় না, আইনটা প্রয়োগ করতে হবে। তো আইন প্রয়োগ না করলে এগুলো তো কিছুই হবে না। যেগুলো আইনের প্রয়োগ, যারা আইন প্রয়োগ কর্মকর্তা তারা ঠিকমতো করছেন কিনা, সমস্ত বিষয়টা হলো আইনের প্রয়োগ। আইন হওয়া, আইনের নির্দিষ্টভাবে প্রয়োগ করা, আইনের যেটা কন্টেন্ট ছিল, যেটা আইনের পেছনে যে কার্যকারিতা ছিল সেটাকে প্রয়োগ করা, সেটা না করলে তো কিছুই হবে না। আইনের প্রয়োগটাই আপনি আসলে বেশি গুরুত্ব দিচ্ছেন, যে আইন এক্সিস্টেন্ট আইন আসে সেই আইনের মধ্যে এগুলি আসলে রোধ করা যায় বলে আপনি মনে করছেন, যদি আইনের প্রয়োগ হয় বা আইনের প্রয়োগ সিলেক্টিভ না হয়। একবার প্রয়োগ করা শুরু হলে তখন বুঝে যাবে কোন জায়গায় আপনার ঘাটতি আছে, সেটা পূরণ করে দেবেন। এখন তো বোঝাই যাচ্ছে না ঘাটতি কোথায় আছে, কারণ আইনেরই প্রয়োগ নাই। এই প্রসঙ্গেও যদি আমি আরেকটা প্রশ্ন করি, যে অনেকে এরকম আশঙ্কা করছেন যে বাংলাদেশের অর্থনীতি আসলে খুব ভঙ্গুর অবস্থার মধ্যে আছে। এই অর্থনীতি যেহেতু বিপুল পরিমাণে বৈদেশিক ঋণ আছে, এর মধ্যে নানা ধরনের ব্যাংকিং খাতে নানা ধরনের অব্যবস্থা আছে, আপনি কি মনে করেন যে বাংলাদেশের অর্থনীতি আসলে খুব ভঙ্গুর বা মারাত্মক কোনো চ্যালেঞ্জের মধ্যে আছে? সরকারও এই চ্যালেঞ্জটার কথা স্বীকার করে, কিন্তু তারা করোনা এবং ইউক্রেন যুদ্ধের কথা বলে যে সারা বিশ্ব পড়েছে তাই আমরাও পড়েছি। আপনি এটা কিভাবে দেখেন? মানে হাউ
আপনি কিভাবে কম্পেয়ার করেন বাংলাদেশ এবং সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থার মধ্যে? সারা বিশ্বের অর্থনীতি যেহেতু বাংলাদেশের অর্থনীতির অবস্থা খারাপ, সেটা সবাই যেমন বলছি, আমাকেও সেভাবেই বলতে হবে। যে কিভাবে সমাধান হবে সেটারও বহু সমাধান বলা হচ্ছে, যে এটা সরকার সেটা প্রণিধান করবেন, তাহলে হয়তো অগ্রসর হওয়া যাবে। আপনার কাছেও নিশ্চয়ই পরামর্শ চাইতে পারে। একটি প্রশ্ন এরকম যে আপনি যখন সংবাদ সম্মেলন করলেন গ্রামীণ আপনার প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ এগুলি জবরদখল করা হচ্ছে, তখন আপনি এটিও বলেছিলেন যে আপনি কিছু লোক দেখতে পাচ্ছেন যাদেরকে পরিচিত মনে হচ্ছে না। আজকে অনুষ্ঠানের শুরুতেও আপনি বলেছিলেন এই কথা যে এবং আপনার প্রতিষ্ঠান জবরদখল হয়ে যাচ্ছে। আমরা এরকম শুনেছি যে কিছু কিছু লোক আপনাদের হুমকি ধমকিও দিচ্ছে, পুলিশের কাছে আপনি সাহায্য চাচ্ছেন, পুলিশ খুব বেশি আমল করছে না কথাটা। অন্যদিকে পাল্টা একটা সংবাদ সম্মেলন করে বলা হচ্ছে যে তাদের রাইটফুল এটা আমাদের জন্য একটু বলবেন যে এখনকার পরিস্থিতিটা আসলে কি আপনার জন্য, বা আপনার গ্রামীণ টেলিকম বা আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি আসলে এটা কিরকম দেখছেন? আমরা ভয়ের মধ্যে আছি। জি। আমরা ভয়ের মধ্যে আছি যে এখানে আমাদের বিল্ডিং এর সামনে একটা দলীয় একটা সভা, যেখানে আমাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, এখানকার ছাত্রদের নিয়ে এসে তাদেরকে আমাদের ঘেরাও করে রাখছে, আমাদের বিল্ডিং ঘেরাও করে রাখছে। কাজে আমরা খুবই সংকটময় অবস্থার মধ্যে আছি। এটা জানান দেওয়ার, আপনাদের সবাইকে জানান দেওয়ার, আমরা খুব সহজ অবস্থার মধ্যে নাই। অনেকে এই কথা বলে থাকেন প্রফেসর ইউনূস যে আপনি তো ইচ্ছা করলে এই পৃথিবীর যে কোনো দেশে সেটেল করতে পারতেন, পৃথিবীর যে কোনো দেশের হয়েই আপনার যে আইডিয়াগুলি সেগুলি আপনি ডিসেমিনেট করতে পারতেন, তারপরেও আপনি বাংলাদেশে থাকছেন, বাংলাদেশে থাকাটাকেই আপনি মানে আমি যদি বলি আপনার জন্য নির্ধারণ করছেন, সেটি কারণ আপনি চাইলেই সেটি সম্ভব, সেটি কি আপনার জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, বা আপনি এটি কেন করছেন? বা মানে অনেকে বলছেন যে আপনি আসলে, হ্যাঁ, আপনার কাছে জানতে চাইছি যে আপনি তো আসলে দেশে থাকেন, বিদেশে থাকেন, মানে আপনার ভৌগোলিক অবস্থানটা তো আসলে আপনার আইডিয়াগুলির জন্য খুব বড় বাধা না, মানে আপনাকে বাংলাদেশেই কেন থাকতে হবে? এটা অনেকে প্রশ্ন করেন যে মানে আপনি বাংলাদেশে থাকাটাকে কেন প্রেফার করেন? তুমি কি বলছো আমি দেশ ছেড়ে চলে যাই? না, আমি বলছি, আমি জানতে, বাংলাদেশের মানুষ তো এরকম ভাবে যে দেশ থেকে যে চলে যেতে পারে সে খুব চলে যায়। এমন কুসন্তান করলাম দেশের জন্য, এখন পরামর্শ দিয়ে আপনি দেশ ছেড়ে চলে যান, এই অবস্থা হলো আমার? মনে করি আমার এই অবস্থা হয়েছে যে আমি দেশেরই সন্তান, এই দেশেই থাকবো, দেশের জন্য যে কাজ করি সেটাই করব, এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব। আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই, আমি কেন ওখানে দেশে থাকছেন। আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম, বলে আমরা সব ব্যবস্থা করে দেবো। এটা আর একটা নতুন দেশ যোগ হলো আছে। কিন্তু আপনি আপনি বাংলাদেশেই থাকতে চান, এবং আমাদের কাছে যেটি মানে আমরা সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয়, আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগ মানি লন্ডারিং এর। সেই অভিযোগের ক্ষেত্রে বলা হয়েছে আমি সবচেয়ে ডাকু বাংলাদেশে, সবচেয়ে বড় ডাকাত এদেশে, কাজে সেই হিসাবে সবাইকে জানান দেওয়া হচ্ছে, সেই হিসাবে আমি পরিচিত হয়েছি। আমি সবচেয়ে বড় ডাকাত, আমি সবচেয়ে সাংঘাতিক মানুষ, যে দেশের সর্বনাশ করে যাচ্ছি, সেইভাবে পরিচিত হয়েছি, পরিচয় দিচ্ছে আমার। আপনি আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য? আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না, যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান, সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে? ওই যে বললাম যে এটাই হলো আমাদের স্বপ্নের বীজতলা, যে আমাদের স্বপ্নগুলো একটা দাসে একটা নতুন আইডিয়া আসে, সেটা একটা বীজতলা, এটা আমরা ট্রাই করে দেখি, এটা ছোট আকারে করি, এটা সফল হলে একটু বড় আকারে করি, এটা বাংলাদেশি করি। একবার সফল হলে সারা দুনিয়া এটা লুফে নেয় দেওয়ার জন্য, সারা দুনিয়ার লোক এখানে আসে, আমাদের লোককে নিয়ে যায়, সেইভাবে কাজকর্ম করছি। এটা আমরা একটা থাকছি বাংলাদেশে, করছি বাংলাদেশে, কিন্তু সারা দুনিয়ার লক্ষ্য আমাদের দিকে, আমরা কি করছি, কি চিন্তা করছি, কিভাবে এগুলো পরিচালনা করছি। এবং তার মধ্যে ব্যাখ্যা হিসেবে যেটা আমরা বারবার বলছি, আমরা একটা নতুন পৃথিবী গড়তে চাই। সেই পৃথিবী হতে ৩ শূন্যের পৃথিবী,
এটাও বহুবার বলা হয়েছে, তার উপরে বই লিখেছে 3 শূন্যের পৃথিবী কি হবে, যে জিরো কার্বন এমিশন, যেহেতু পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, একে রক্ষা করতে হলে আমাদের জিরো কার্বন এমিশন অ্যাচিভ করতে হবে। কাজে এটা এমন বিশ্ব আমাদের করতে হবে যেটা জিরো কার্বন এমিশনের বিশ্ব হবে। জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন, আমরা উন্নয়ন বলছি, যে উন্নয়নের সফলতা কোটিগত মানুষের কাছে যায়। এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর এই অবস্থা, যে টাকার সমস্ত টাকা গুটি হতে মানুষের কাছে চলে যায়। দুনিয়ার যত সম্পদ আছে এই মুহূর্তে, তার 90% সম্পদ, যে সম্পদ, এটা হয়তো 5% লোকের কাছে। কাজে 90% 5% লোকের কাছে রয়ে গেল, এবং আগামী দিনে এটার পরিবর্তন অন্যভাবে 90%-এর জায়গায় এটা 95% হয়ে যাবে, ওই 5%-এর জায়গায় এটা 3% হয়ে যাবে। অর্থাৎ লোকের সংখ্যা কমে যাবে, সম্পদের পরিমাণ তাদের কাছে অনেক বেড়ে যাবে। এটাই হলো বর্তমান অর্থনীতির কাঠামো। আমরা বলছি যে এটা, এই কাঠামো যতদিন থাকবে এই পৃথিবী টিকতে পারবে না। আর হলো জিরো আনএমপ্লয়মেন্ট। বিশেষ করে আমরা যেটা জোর দিয়ে বলি সেটা হলো যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা পৃথিবীকে ধ্বংস করে দেবে। কাজে তার আগে আমাদেরকে ঠিক করতে হবে টেকনোলজিকে আমরা কতদূর নিয়ে যাব, কোথায় সীমারেখা টানবো, এটা ঠিক করতে হবে। সেই পৃথিবীর নাম দিয়েছি আমরা 3 শূন্যের পৃথিবী, 30 ওয়ার্ল্ড। এই আমরা একটা পৃথিবী গড়তে চাই যেখানে এই যে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো ওয়েলথ গ্লোবাল ওয়ার্মিং জিরো হবে। এটাই এই 3টা জিরোর মধ্যে আমরা থাকবো। তো সেটা আবার বিভিন্ন দেশে এটা পর্যালোচনা বৈঠক হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, আমরা সেগুলো বিশ্বকে বোঝানোর চেষ্টা করছি। এটার বড় নিয়ামক হবে সোশ্যাল বিজনেস। এই সোশ্যাল বিজনেসের মাধ্যমে এগুলো করা যাবে। কারণ সোশ্যাল বিজনেস সঙ্গে আসছে সোশ্যাল বিজনেস, এবং কত জায়গা থেকে কত ভিন্নভাবে এগুলো প্রসার করা হবে সেটা আমাদের উপর আমাদের দায়িত্ব হয়। আমরা এগুলো ব্যাখ্যা করি, আমাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মারফতে হয়। 107টা বিশ্ববিদ্যালয়ের এখন সোশ্যাল বিজনেস সেন্টার আছে। এটার নাম হলো সাধারণত ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার নামে পরিচিত হয়। নিত্য নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হচ্ছে। সর্বশেষ যেটা কিছুদিন আগে আমরা পত্রিকায় দিয়েছিলাম, যে ফাইন্যান্স ইউনিভার্সিটি অফ রাশিয়া, ফাইন্যান্স ইউনিভার্সিটি মস্কো, তারা বলছে যে আমরা এখানে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার করব, এবং আপনাকে একটা দায়িত্ব দেব, একটা ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি আমাদেরকে বানিয়ে দেবেন, এবং আপনি সারাক্ষণ এটা তদারকি করবেন। সেটা এই সপ্তাহের মধ্যে আরেকটা বৈঠক হবে, তাদের সঙ্গে জুম মিটিং হবে, যে তারা অগ্রসর হচ্ছে। অর্থাৎ এটার গতি শুধু সীমাবদ্ধ কোনো বিশেষ ধরনের কাজে না। চায়না এটার একটা অগ্রগামী দেশ, যেটাতে সোশ্যাল বিজনেস নিয়ে তারা বহু পরিমাণ মনোযোগ দিচ্ছে। কাজে এইটা দুনিয়ার ডানে বাঁয়ে উত্তর দক্ষিণে সবার কাছে আছে। কাজে সেটাকে আমরাকে তুলে ধরছি। এটার আমাদের বড় বক্তব্যটা হলো যে বর্তমান যে কাঠামোর উপরে বিশ্ব পরিচালনা হচ্ছে, সেই কাঠামো, সেই বিশ্ব এটা আত্মঘাতী একটা বিশ্ব। এটা নিজেকে বিলুপ্ত করা ছাড়া এটার কোনো গতি নেই, যে গতিতে আমরা এগোচ্ছি। কাজে এই বিলুপ্ত হওয়ার আগে যদি আমরা নতুন কাঠামো করতে পারি, নতুন সভ্যতা গড়ে তোলা, এই নতুন সভ্যতা গড়ে তোলার জন্য এই সমস্ত আয়োজন হচ্ছে। সেই কারণেই এই পৃথিবীর এত ইন্টারেস্ট দেখছেন, যে আলোচনা দেখছেন, যে তারাও অনুভব করে যে এটার একটা রাস্তা বের করতে হবে। আমরা একটা রাস্তা বের করেছি, এটা তাদের কাছে সম্পূর্ণ মনে হচ্ছে নাকি আরো এডিশন দরকার হবে, কিন্তু তারা এটার মধ্যে জড়িত হতে চায়, তারা করছে। তার সঙ্গে আমরা 30 ক্লাব, আমরা বলছি যে এটা শুধু মুখে কথা বললে হবে না, এটা কার্যে পরিণত করতে হবে। 5জন সদস্য নিয়ে ইয়ুথদের মধ্যে প্রচার করার জন্য, যুবকদের মধ্যে প্রচার করার জন্য, 12 বছর বয়স থেকে 35 বছর বয়স পর্যন্ত এই বয়সের মধ্যে এই যে 5 জন মিলে একটা ক্লাব করবে, 30 ক্লাব। তাদের অঙ্গীকার হবে, আমি ব্যক্তিগতভাবে কার্বন এমিশন জিরো করব, আমি ব্যক্তিগতভাবে ওয়েলথ কনসেন্ট্রেশনকে বন্ধ করব, আমি ব্যক্তিগতভাবে আনএমপ্লয়মেন্টকে বন্ধ করব। এটা ব্যক্তিগত, আমি এমন কিছু কাজ করব না যাতে এগুলো প্রসারিত হওয়ার সুযোগ পায়। কাজে 5 জনে প্রত্যেকে এটা যখন সফল করবে, তাদেরকে বলা হবে 30%। এই 5 জন যদি 30% হতে পারে, এবং আরো ক্লাব যদি 30% সৃষ্টি করতে পারে, আমাদের বক্তব্য হলো তাহলে আমরা 30 বিশ্ব গড়তে পারবো। কারণ পুরো জিনিসটা সৃষ্টি করছি আমরা নিজেরাই ব্যক্তিগতভাবে। এই যে ওয়েস্ট, প্রচুর ওয়েস্ট, আমরা বর্জ্য, এই বর্জ্যতেই আমরা শেষ হয়ে যাব। কাজে আমি বর্জ্যের আমি যদি 30 ক্লাব করি, প্রথম কাজ হলো আমি যে জিনিস আমার দরকার নেই সেই জিনিস আমি কিনবো না। কারণ কিনলে এটা ফেলে দিতে হবে, এক সময় ফেলতে হবে, বর্জ্য প্রতিষ্ঠা। কাজে বর্জ্যকে পরিত্যাগ করার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। যদি আমার নেহাত দরকারই হয়, তাহলে আমাকে সেটা সীমিত করতে হবে, রিডিউসে, তারপর হলো রিইউজে, আবার নতুন করে ব্যবহার করে থাকে, নতুন ভঙ্গিতে আসো। তারপরে হলো যে রিসাইকেল, আবার এটাকে কাজের মধ্যে লাগিয়ে দাও। এইগুলো প্র্যাকটিস করতে হবে, এই যে প্রত্যেক যুবক, যারা তরুণরা এগিয়ে আসছে। কাজে শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা বড় পরিবর্তন আনতে হবে। যেহেতু আমরা বলছি যে
চাকরি করা মানুষের ভবিষ্যৎ না, চাকরি করার জন্য মানুষের জন্ম হয় নাই। এটা আমাদের একটা ফান্ডামেন্টাল জিনিস। এটা হলো যে আমরা সবাই এন্টারপ্রেনিয়ার, আমরা উদ্যোক্তা, আমাদের জন্ম হয়েছে উদ্যোক্তা হিসেবে, কিন্তু আমরা জোর করে শিখাচ্ছি তোমাকে ভালো করে লেখাপড়া করো, তোমার চাকরি করতে হবে। আমরা ওই হয়ে গেছি ওই দাসপ্রথার শিকার, আমরা দাসত্ব গ্রহণ করছি। একবার যদি আমি এটা গ্রহণ করি তাহলে আমি আর এর থেকে মুক্তি পাবো না, কিন্তু আমার চিন্তা শক্তি রহিত হয়ে যাবে। এটা থেকে বাইরে হওয়া যাবে। ওইটাকে আমরা নিয়ে আসছি যে এটা এই এন্টারপ্রেনিয়র হতে গেলে আরো কতগুলো পরিবর্তন হবে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল সিস্টেমে বিরাট রকম পরিবর্তন করতে হবে। কারণ এখন ফাইন্যান্স গরিবের কাছে আসে না, যেটা নিয়ে গ্রামীণ ব্যাংক শুরু হয়েছিল। ফাইন্যান্স আছে বড় লোকের কাছে, এই বড় লোকের কাছে আসে বলেই এই ওয়েলথ কনসেন্ট্রেশন সম্ভব হয়েছে, সম্পদের কেন্দ্রীকরণ সম্ভব হয়েছে। আমরা যদি এই ব্যাংকিং সিস্টেম পরিবর্তন না করি তাহলে এটা চলতে থাকবে। কাজে আমাদেরকে বড় পরিবর্তন আনতে হবে ব্যাংকিং সিস্টেমের মধ্যে। সেগুলোর জন্য কি কি পদক্ষেপ নিতে হবে সেগুলো আমাদের বিষয় আলোচনার বিষয় হবে। আমরা মনে হয় যে দর্শকরা অনেকেই আপনার এই বিষয়গুলো আগে জানলেও আজকে আপনার প্রাঞ্জল উপস্থাপনে নিশ্চয়ই অনেকে এটাতে আগ্রহী হবেন। আমরা একেবারে শেষ দিকে আসছি। শেষ দুই একটি প্রসঙ্গ, সে যে রোহিঙ্গারা যে বাংলাদেশে এসছেন এবং মিয়ানমারে বর্তমানে যা হচ্ছে তার আশু কোনো সমাধান আপনি দেখেন কিনা, এই ক্ষেত্রে আপনার কোনো কিছু ভূমিকা নেওয়ার আর আছে কিনা, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে এটা নিয়ে আপনার সর্বশেষ কোনো আলোচনা হয়েছে কিনা, সেখানে একটা মানবতার একটা ক্রাইসিস চলছে প্রশ্ন করছেন অনেকে। ডক্টর ইউনূস এটা একটা ব্যাপক বিষয়, বড় বিষয়। এটা শুধু রোহিঙ্গা না, পুরো বার্মা বা মায়ানমার, এই পুরো জিনিসটাই একটা বড় জটিল জিনিস। এটা বাংলাদেশ এটার জন্য তার সীমান্তে অবস্থান কারণে আমরা বহুলভাবে এটার সাফার করবো এটার জন্য। কাজে এখন থেকে ঠিক করা যে এটা আমরা কিভাবে নিষ্পত্তি করতে পারি। সেখানে পৃথিবীর যারা বিভিন্ন পলিসি অ্যাডপ্ট করেন এইগুলো সমাধানের জন্য, সবাই মিলেমিশে সমাধানের উপায় বের করা, সেটা আমাদের এখন এই উদ্যোগটা নিতে হবে যাতে করে আমরা এটা করতে পারি। শুধু দর্শক হিসেবে থেকে গেলে আমাদের হবে না, আমাদের অ্যাক্টিভ অ্যাকশনে যেতে হবে যাতে করে এটা এই যে শুরু হলো এটা আমাদের ঘরের কাছে এসে, এবং বন্দুকের গুলি এখন আমাদের গায়ের উপরে লাগছে, আমাদের ঘরে এসে পৌঁছতেছে, এটা খুব ভালো লক্ষণ না। যে লক্ষণ থাকতে থাকতে আমাদেরকে এটা সমাধানের জন্য যে পরিমাণ উদ্যোগ দরকার সেই পরিমাণে উদ্যোগ আমাদেরকে নিতে হবে। এবার শেষ প্রসঙ্গ, আমাদের প্রযোজক আরাফাতুল ইসলাম এটি আপনার উদ্দেশ্যে একটু বলছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে আপনি কোনো কিছু বলবেন কিনা আমাদের অনুষ্ঠান থেকে। আমার আর কি বলার আছে, আমি তো হলো দেশের সর্বস্বার্থ বদমাইশ, সেখানে আছি, কাজে আমার পক্ষ থেকে এমন কিছু বলার নেই এটাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে অনেক ধন্যবাদ। অনেকগুলি বিষয় নিয়ে আপনি আমাদের সাথে কথা বলেছেন, প্রায় 1 ঘন্টার মতো সময় দিয়েছেন, এবং আপনার কথায় নিশ্চয়ই অনেকগুলি বিষয় নিয়ে আপনার প্রাঞ্জল উপস্থাপনায় সেটি আমাদের মধ্যে অনেক পরিষ্কার হয়েছে, এবং আপনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই পুরো বন এবং বার্লিন যৌথভাবে যারা আমাদের কলাকুশলী আছেন, আমাদের প্রযোজক এবং আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ। অনেক বেশি আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।